ওয়েলকাম। আজ আমরা আলোচনা করব মনোপলির যে সিরিজ নিয়ে আমরা পরপর আলোচনা করছি যে সব ভিডিওগুলোতে। আজকে মনোপলি আমরা প্রাইস এবং আউটপুট ডিটারমিনেশন করব। আমরা এর আগের ভিডিওতে কি দেখেছি, মনোপলির ক্যারেক্টারিস্টিক্স, ডেফিনেশনস, ডিমান্ড অ্যান্ড রেভিনিউ কার্ভগুলো কেমন ডিরাইভ করা হয়, কেমনভাবে ডিরাইভ করা হবে এবং কীরকম দেখতে, ন্যাচারালি কীরকম ফ্লো, সেটি কেমন হয়, তার পোর্শন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বাট এখন আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আমরা যে আলোচনা করব, ক্লাসটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিনেশন। প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিনেশন করার জন্য ইকুইলিব্রিয়াম পজিশন হওয়া অবশ্যই প্রয়োজন। তাহলে যে কোনো ফার্মের ইকুইলিব্রিয়াম পজিশন সেটা কি করে পাই আমরা? এক নম্বর, ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ওকে, ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমরা দুটো হিসেবে পেয়েছি, এক এমআর ইকুয়াল টু এমসি। এবার অনেকে মনে হবে স্যার আপনি বললেন যে কিছুক্ষণ আগে যে সব ফার্মে ইকুইলিব্রিয়াম কন্ডিশন একই, তাহলে স্যার প্রাইস পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে তো আমরা দেখতে পেয়েছিলাম যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা পি ইকুয়াল টু এমসি হয়, তাই না? ন্যাচারালি আমি একটু গভীরের ভেতরে যেতে চাইছি। তো এখানে পারফেক্ট কম্পিটিশনে যে প্রাইস কার্ভটা সেটা কি হয়? প্রাইস কার্ভ, এবং এটাকে আমরা কি বলি? ইয়ার কার্ভ, এবং এটাকে কিন্তু আমরা কি বলি? এমআর কার্ভ, এবং এমসি কার্ভটা ছেদ করে এইভাবে প্রাইস এন্ড আউটপুট ডিটারমিনেশন হয়। তাহলে এআর ইকুয়াল টু পি ইকুয়াল টু এমআর, দ্যাটস মিন এটাই কি? ডিমান্ড কার্ভ। তাহলে এখানে পি ইকুয়াল টু এমসি মিন্স এমআর ইকুয়াল টু এমসি। বোঝা গেল কথাটা? পারফেক্ট কম্পিটিশনে সেই এমআর ইকুয়াল টু এমসি করা হয়, দ্যাটস মিন পি ইকুয়াল টু এমসি করা হয়। যেহেতু প্রাইস লাইনটা এমআর কার্ভের সঙ্গে একই হরাইজন্টাল বেসিসে, বিকজ there is large number of buyers and sellers and they have no মানে সেখানে কিন্তু ক্লোজ সাবস্টিটিউট আছে, যার কারণে কিন্তু প্রাইস ট্রেকার হয় অ্যাজ এ সেলার, এবং সেই কারণেই average revenue curve and marginal revenue curve, that's mean demand curve is always equal to the price line and price ওখানে ডিটারমিনেশন করা হয়। যাই হোক, আমরা এইটির ব্যাপারে আমরা পরে আসবো। পারফেক্ট কম্পিটিশনের ব্যাপারগুলো জানা হয়ে গেছে। আমরা তাহলে জানলাম যে এমআর ইকুয়াল টু এমসি, মনোপলি কন্ডিশনস। এবং দ্বিতীয় নম্বর কি? এমসি কার্ভস, এমসি কার্ভস, এমআর কার্ভ বা এমসি কার্ভ কার্ভস এমআর কার্ভ ফ্রম বিলো, ফ্রম বিলো। বোঝা গেল কথাটা? কি বলতে চাইলাম? নিচের দিক থেকে ছেদ করে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এটা আমার এয়ার কার্ভ আর এটা এমআর। তাহলে এই যে ছেদ করছে নিচের দিক থেকে, এটা নিচের দিক থেকে কেন বলছে বিলো? তার কারণ এই পজিশনটা এমআর কার্ভ যদি এটাই হয়, তাহলে এইভাবে তো এমসি কার্ভটা ছেদ করতে পারে। যদি এখানে ছেদ করে তাহলে সেটা নিচের দিক থেকে না, উপরের দিক থেকে ছেদ করা হচ্ছে। যদি এই দিকটা ছেদ করে, তার কারণে দেখো এইটা হচ্ছে নিচের ডাউনওয়ার্ড পজিশন থেকে এবার যাচ্ছে, তার কোন পজিশনে ছেদ করছে? নিচের দিক থেকে। এমআর কার্ভের নিচের দিক থেকে ছেদ করছে, তাই তো? এটা কিন্তু উপরের দিক থেকে, এটা কিন্তু নিচের দিক থেকে ছেদ করছে। নেক্সট, এটা কন্ডিশন বোঝা গেল? আমরা এই দুটো শর্তকে মেনেই আমরা আলোচনা করব প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিনেশন, এবং সেটিকে আমরা দুটি ভাগে বিভক্ত করে নেব। এক হচ্ছে শর্ট রান, আর একটি হচ্ছে লং রান। আমরা এই ভিডিওতে শর্ট রান নিয়ে আলোচনা করব। শর্ট রানের ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। ওকে, বোঝা গেল কথাটা? শর্ট রানের ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট, এগুলো আমরা ক্লিয়ার করে নিই।
তাহলে এখানে আমরা লিখে দিই শর্ট রান, শর্ট রান। তাহলে প্রাইস এন্ড আউটপুট ডিটারমিনেশন আন্ডার মনোপলি শর্ট রান কন্ডিশন। শর্ট রানে কিন্তু একটা মনোপলি ফার্ম তিনটে কেসেই দেখা যায়। এক হচ্ছে সুপার নর্মাল প্রফিট, দুই হচ্ছে নর্মাল প্রফিট, আর 3 নম্বর হচ্ছে লস। তিনটে কন্ডিশনে দেখা যায়। আমি আগে বলি যে যখন মনোপলি তার ন্যাচারালি সবসময় কিন্তু এটা ভাবা হয় যে মনোপলি কিন্তু সবসময় সুপার নর্মাল প্রফিট বা নর্মাল প্রফিট রান করে, কিন্তু এটা অ্যাকচুয়ালি না। কখনো কখনো লসেও রান করে, কিন্তু লসে রান করা সত্ত্বেও সে কিছু কম্পোনেন্টকে দেখে নেয় যে তার তার পজিশনটা এখন পর্যন্ত ঠিক আছে কিনা লসের ক্ষেত্রে, তবুও সে কন্টিনিউ প্রোডাকশন করে যাবে এবং প্রোডাক্ট কিন্তু বিক্রি করবে লস রান করলেও। মনোপলির ক্ষেত্রে কিন্তু এটা বেসিক্যালি দেখা যায়। এবং সুপার নর্মাল প্রফিট বা নর্মাল প্রফিট কি করে করবে, প্রাইসটাকে ওনার হাতে কি আছে, being this the price regarding case, monopoly is the price maker. We know the things, why the monopolist is price maker. Why is called the monopoly as it is the only price maker. Price maker কেন বলে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এবং প্রাইস মেকারের জন্য কিন্তু সে প্রাইসটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, যার ফলে বার্ডেন হয়ে যায় অন্য ফার্মের এন্ট্রির ক্ষেত্রে, বা সে সুপার নর্মাল প্রফিট রান করবে কি করবে না সেটাও কিন্তু প্রাইসের উপর ডিপেন্ড করে, অ্যাজ ওয়েল অ্যাজ তার কস্টের উপর ডিপেন্ড করে। যেহেতু MR ইকুয়াল টু MC, যে আমরা আগের অপশনটা দেখলাম, আগের ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দেখলাম, MR ইকুয়াল টু MC করে সে কিন্তু ডিরাইভ করতে পারবে, প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিনেশন করতে পারবে। ওকে, তাহলে আমরা এক এক করে আসবো। তার আগে বারবার করে বলি যে সুপার মনোপলির ক্ষেত্রে কিন্তু প্রাইসটাই মেন। প্রাইস মেকারের জন্য কিন্তু সে সমস্ত কিছু নিজেরাই করতে পারে, কিন্তু লস হলেও সে কিছু জিনিসকে অ্যাডজাস্টমেন্ট করবে এবং তার সাথে সে কন্টিনিউ প্রোডাকশন করতে শুরু করবে। ওকে, আমরা এক এক করে আসি। আগে প্রথমে আমরা আসছি সুপার নর্মাল প্রফিট। তাহলে সুপার নর্মাল প্রফিট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে গ্রাফটা কি হবে, সাপোজ এটা হচ্ছে রেভিনিউ অ্যান্ড কস্ট, বা কস্ট অর রেভিনিউ বলতে পারি আমরা, কস্ট অ্যান্ড রেভিনিউ অ্যান্ড কস্ট। এটা কি আউটপুট। এবং আমরা মনোপলিতে এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট বলছি, অ্যাভারেজ রেভিনিউ কার্ভ কেমন হয়, জাস্ট একটু ফ্রি হ্যান্ড আঁকতে বলে এরকম হলো। ওকে, এটা কি কার্ভ, অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, দ্যাটস মিন ডিমান্ড কার্ভ। এবং ডিমান্ড কার্ভের উপরে কি করবে, প্রাইস ডিটারমিনেশন হবে। প্রাইস ডিটারমিনেশন হলে আউটপুট ডিটারমিনেশন হবে কিসের মাধ্যমে, MR ইকুয়াল টু MC করে। এটা কি শর্ট রান MC কার্ভ। এবং এই বেসিসে যদি আমরা এইভাবে দেখি, তার প্রাইস লাইন কোথায় হচ্ছে, কিউ স্টার। এখন আমি ন্যাচারালি পি লিখলাম। ওকে, এই পজিশনে আমরা যদি একটা পজিশন দেখি যে অ্যাভারেজ কস্ট কার্ভ, সেটা কেমন হতে পারে, বা এটাকে আর একটু করে দিয়ে এরকম হবে। তাহলে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ। তাহলে আমার কস্ট কার্ভ যেখানে প্রাইস লাইনটা ডিরাইভ হবে, সেখানে কস্ট কার্ভ কোথায় হচ্ছে, সি। তার মানে এটা আমার ইকুইলিব্রিয়াম পজিশন, এটা আমার সি কস্ট, এই ওসি কস্ট, ওপি দামে। তাহলে এখানে আমি লিখে দিই কি লিখবো, টি, এখানে আর দিই, বোঝা যাচ্ছে। তাহলে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভটা কি করছে, প্রাইস লাইনের থেকে অনেকটা কম আছে। ন্যাচারালি যদি কম হয় তাহলে তো ভালোই হবে, দামটা অনেকটা বেশি, কস্ট কম। তাহলে প্রফিটের আমরা যে ন্যাচারাল নিউমেরিক্যাল ভ্যালুর যে ডেফিনেশনটা কি দেখি, যে প্রফিট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্জিন রেভিনিউ মাইনাস কস্ট। তাহলে রেভিনিউ কি করে বার করবো, রেভিনিউ বার করবো প্রাইসকে কিউ দ্বারা মাল্টিপ্লাই করে, পি কিউ, দ্যাটস মিন তো রেভিনিউ মাইনাস কস্ট।
দ্যাটস মিন কস্ট আমাদের ডিটারমিন হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দেখা যাচ্ছে যে টোটাল যে প্রাইস, আমরা এখান থেকে দেখি সুপার নরমাল প্রফিট, সুপার নরমাল প্রফিট, সুপার নরমাল প্রফিটে সে কি করছে, প্রাইস চার্জ করছে কত, প্রাইস আগে লিখে নিই এগুলো, প্রাইস কস্ট। ওকে, যেহেতু সুপার নরমাল যাই হোক না কেন, যাই কন্ডিশন হোক, সুপার নরমাল প্রফিট, নরমাল প্রফিট বা লস, তার কন্ডিশন কিন্তু একই হবে। সেটা হচ্ছে MR equal to MC and that's mean MC cuts MR curve from the below, নিচের দিক থেকে চেক করবে। ওকে, তাহলে কস্ট এন্ড প্রাইস, কস্ট দেখি আমরা, কস্ট কত, ও সি লাইনের কস্ট। ওকে, এবং আমাদের প্রাইস কত, প্রাইস হচ্ছে ওপি। তাহলে ওপি যদি প্রাইস হয় তাহলে সেখানে আমার কি করছে, রেভিনিউ। অত রেভিনিউ কত হচ্ছে, রেভিনিউ হচ্ছে ওপি পি কিউ স্টার, ও পি পি কিউ স্টার। এন্ড কস্ট, টোটাল যে কস্টের পরিমাণটা যেটা ভ্যারি করছে সেটা টোটাল কস্টটা কত, total cost means the total variable cost and total fixed cost, that's mean average variable cost and average fixed cost এই হিসেবেও যদি আমরা দেখি কনসেপ্ট একই। তাহলে ও সি আর কিউ স্টার, ও সি আর কিউ স্টার, এইট কোর কস্ট, এইট কোর রেভিনিউ, ও পি টি আর টি কিউ স্টার হচ্ছে রেভিনিউ। ওকে, আমরা এখানে স্টার দিই না, তাহলে বারবার বলতে আমাদের অসুবিধা হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রফিট পাচ্ছি, প্রফিটটা অনেকটাই বেশি। নর্মাল প্রফিট কখন বলে, নর্মাল প্রফিট তখন হয় যখন অ্যাভারেজ কস্টের সাথে প্রাইস লাইনটা একটা সেম পজিশন থাকে। দ্যাটস মিন পি ইজ ইকুয়াল টু এভিসি বা এসি আমরা বলতে পারি, বাট টিসি যাই বলি না, টোটাল কস্টের কস্ট। তাহলে এখানে টোটাল কস্ট যে হচ্ছে, আমরা শুধু কস্ট বলে লিখতে পারি বা ফার্মের কস্ট যাই হোক, তাহলে সেটা আমাদের কি করছে, ওসি আর কিউ। তাহলে ওসি আর কিউ মেজারমেন্ট করছি আমরা। তাহলে এক্ষেত্রে আমাদের কি বেরোচ্ছে, প্রফিট, প্রফিট। দ্যাটস মিন এখানে কি, প্রফিট মার্জিনটা অনেকটা বেশি, কারণ কস্টটা এইটুকু, প্রাইস এক মানে দাম নিচ্ছে। তাহলে প্রফিট কত, প্রফিট হচ্ছে পি সি আর টি বা টিপিসি আর যাই বলে না কেন আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রফিট, এবং এই প্রফিট মার্জিনটা অনেকটাই বেশি, অনেকটাই বেশি, বুঝাচ্ছে কথাটা। যার কারণে এই সিচুয়েশনটাকে, দিস ইজ দ্য সিচুয়েশন, দিস ইজ দ্য সিচুয়েশন অফ সুপার নর্মাল প্রফিট। ওকে, বোঝা গেল। নেক্সট আমরা তাহলে এই কনসেপ্টটা বোঝা গেল যে এম এস এম সি আর এস এ সি যে আমাদের যে কার্ভের যে চেঞ্জেস হচ্ছে সেটার মাধ্যমে কি করে প্রাইস এবং আউটপুটের, এখানে প্রাইস কত ওপি, আউটপুট ও কিউ, এবং কস্ট সেটা কত হচ্ছে ওসি। ওকে, নেক্সট আমরা আলোচনা করব সুপার নরমাল প্রফিট। তো আমাদের আলোচনা হলো, এবার আমরা আলোচনা করব নরমাল প্রফিট। নরমাল প্রফিট আমাকে যেহেতু গ্রাফটা মুছতে হতো সেজন্য আমি পুরোটাই মোছার চেষ্টা করলাম। রেভিনিউ এন্ড কস্ট এইসব ক্ষেত্রে তোমরা স্কিপ করে ভিডিওটা দেখতে পারো, কারণ আমি তো ছবিটা আঁকবো। অ্যাভারেজ কস্ট, দ্যাটস মিন ডিমান্ড কার্ভ এন্ড মার্জিনাল কস্ট, এবং মার্জিনাল কার্ভ, এবং এখানে কি হচ্ছে এস এম সি, এবং এটা প্রাইস ডিটারমিনেশন হচ্ছে এই পয়েন্টে, এবং এই পয়েন্টে অ্যাভারেজ কস্ট কার্ভটা এখানে একটু ফ্রি হ্যান্ড আঁকলাম বলে এই লাইনে এস এসি ডিরাইভ হচ্ছে, এবং এখান থেকে বোঝাচ্ছে টি
কিউ, এটা ই পয়েন্টে ধরি, পুরো ক্লিয়ার ছবি কিন্তু। তার কারণ ছবিটার ব্যাপারে যে খুব একটা জটিলতা নাই। নর্মাল প্রফিট মানে কি, সে বেশি প্রফিটও করতে পারছে না, মানে যেটুকু দাম সেটুকু কস্ট ইকুয়াল টু করে সে প্রোডাক্ট সেল করছে। তাহলে এই ক্ষেত্রে প্রাইস লাইনটা কি, প্রাইস লাইন ইজ ইকুয়াল টু ওপি, এবং কস্ট লাইনটা কত হবে, দ্যাটস মিন ওপি। যেহেতু কস্ট লাইন আমার অ্যাভারেজ কস্ট কার্ভ কোথায় আছে, এই পয়েন্টে ওপি, এবং ওপি মিন্স টিকিউ, এটাও টিকিউই হবে, কেন একই প্যারালাল অ্যাক্সিস, সে তো লাইন একই হবে। নেক্সট, এবং আমাদের যে টোটাল রেভিনিউ সেটা কত, টোটাল রেভিনিউ বা রেভিনিউ একই কথা, টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু ওপি টি কিউ, এবং দ্যাটস মিন সেটাই কস্ট, টোটাল কস্ট বা কস্ট আমরাই বলি এখানে ন্যাচারালি কস্ট, বোঝাচ্ছি কিনা? এবং এখানে কিন্তু দাম নির্ধারণ করাই, বারবার করে বলছি, এমসি কার্ভ যখন এসি কার্ভে ছেদ করবে তার সেই বিন্দু থেকে জাস্ট উপরের দিকে টেনে দিয়ে ডিমান্ড কার্ভ অ্যাভারেজ রেভিনিউ কার্ভের সঙ্গে টাচ করে সেটিকে হরাইজন্টাল পোরশনে নিয়ে আসলে প্রাইস কিন্তু ডিটারমিনেশন হয়ে যাবে। আর যেহেতু তার ভার্টিক্যাল অ্যাক্সিসে করছি সেটা কিন্তু আউটপুট ডিটারমিনেশন হচ্ছে। তাহলে এখানে টোটাল কস্ট যেটা, টোটাল আউটপুট, দ্যাটস মিন দিস ইজ দ্য সিচুয়েশন অফ, দিস ইজ the situation of normal profit। এবং অনেকে বলবে স্যার এটা ব্যাপারটা বুঝলাম না, নর্মাল প্রফিট কেন বলছি? দেখো, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের খুব বেশি লাভ হচ্ছে, তখন দেখছি খুব লাভ। যদি তুমি যেটুকু দাম দিচ্ছ সেটুকুই বিক্রি করছো, তাহলে তুমি সেই পজিশনটাকে কি বলবো বাংলা ভাষায়? বলবা লাভ নাই, লাভও নাই তা বলতে পারবো না, বলবা লস হচ্ছে না, লসও হচ্ছে তা বলা যাবে না। সেই পজিশনে বলা হয় নর্মাল প্রফিট, মানে নর্মালি যে হ্যাঁ বিক্রি করছি, চলছে বাজার, এরকম পরিস্থিতিতেই করছি, বিক্রি হচ্ছে, যেটুকু কষ্ট হচ্ছে সেটুকুতে দাম দিয়ে আমাকে বাধ্যতামূলক বিক্রি করতে আসবে। মার্কেটটা ক্লিয়ারিং তো হচ্ছে, আমি তো লসে তো রান করছি না, আমি লসে রান করে আমি তো শাট ডাউন করছি না আমার বিজনেসকে। সে তো কন্টিনিউ প্রোডাকশন চালাবে, এই পরিস্থিতিতে কন্টিনিউ প্রোডাকশন চালাতে চালাতে সে যত প্রোডাকশন বেশি করবে, প্রোডাক্ট প্রডিউস করবে, তত আমরা জানি যে কস্টটা, মার্জিনাল কস্টও কমতে থাকবে, এবং অ্যাভারেজ কস্টের যে পোর্শনটা সেটাও কমতে থাকবে। বোঝাচ্ছি কিনা? সাপোজ এই যে পরিস্থিতি এখানে যদি কমতে থাকে, তাহলে এইসব জায়গায় যদি কাট করে, তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইস লাইনটা একটু উপরে চলে আসবে, তখন কিন্তু আবার সুপার নর্মাল প্রফিট একটু রান করবে। আর এখানে যদি চলে আসে এইসব দাগ দিয়ে, তাহলে এখানে দেখো যে কস্টটা বেশি, অ্যাভারেজ কস্টটা দামের তুলনায় অনেকটা বেশি, তখন কিন্তু লস। দেখ, আমি হয়তো বোঝাতে পারলাম কিনা, এখানে আমি টানলাম, ওকে, এমসি কার্ভটা। তাহলে এই পয়েন্টে কি হচ্ছে, এখানে তো আমার দাম আমার এখানে ঠিক হচ্ছে না, এখানে তো আমার দাম ঠিক হচ্ছে, এবং এই পজিশনে আমার কস্ট কোথায় আছে এখানে, তা আমার এই পজিশন যেটা আসছে সেটা কিন্তু সুপার নর্মাল প্রফিট রান করবে, এবং কিন্তু আউটপুটও কমে যাবে আমার। এবং এখানে যদি ও আসে এই পরিস্থিতিতে, এখানে প্রাইস লাইন এইটুকু, কিন্তু কস্ট আর নেই, তখন কস্টটা ওর বেশি হয়ে যাচ্ছে, প্রাইসটা কমে যাচ্ছে, এর ফলে কিন্তু লস হবে। আমরা ছবিটা একটু পরবর্তীকালে দেখব। ওকে, আমরা যা এই যে অ্যাভারেজ কস্ট কার্ভ করছি, দ্যাটস মিন টোটাল অ্যাভারেজ কস্ট কার্ভ, মনে থাকবে, টোটাল অ্যাভারেজ কস্ট কার্ভ। এবং টোটাল অ্যাভারেজ কস্ট কার্ভের মধ্যে কি রয়েছে? ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। আমরা এবার আলোচনা করব যে লস কি করে হয়। তা লস যে ক্ষেত্রে হয় সেটার একটা কন্ডিশন বলি। লস হলেও মনোপলিতে যদি লসের কন্ডিশন হয়, তবুও সে আউটপুট, সে প্রডিউস করতেই থাকবে। তার কারণ সে এইটি কারণে করবে, যতক্ষণ না তার দাম যেন ভেরিয়েবল কস্ট, দ্যাটস মিন অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকে যেন বেশি থাকে, যতক্ষণ পর্যন্ত বেশি থাকবে, দ্যাটস মিন ইকুয়াল থাকলেও অবশ্যই কোনো প্রবলেম নেই। ওকে, দ্যাটস মিন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, গ্রেটার দ্যান ইকুয়াল। পিটা সবসময় অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকে কিন্তু বেশি হবে। তা ন্যাচারালি অ্যাভারেজ ফিক্সড কস্টটা তাহলে কি হচ্ছে? ফিক্সড কস্ট তাদের বিয়ার করতে অসুবিধা নেই। মনোপলির ক্ষেত্রে যখন লসে রান করছে, ফিক্সড কস্ট তাদের বিয়ার করতেই হচ্ছে, তারা জানে যে এটার ক্ষেত্রে আমার লস হচ্ছে, বাট তারা সবসময় চেষ্টা করে কভার করার চেষ্টা করে যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটাকে।
যতক্ষণ পর্যন্ত সে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টকে কভার করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে প্রোডাকশন চালাতে থাকবে লসেও। যখনই ও দেখবে যে না আমার অ্যাভারেজ কস্ট কার্ডটা অ্যাভারেজ কস্ট সেটা বেশি হয়ে যাচ্ছে প্রাইসের থেকে, তখনই কিন্তু সে শাটডাউন মানে শাটার ডাউন করে দেবে তার মার্কেট, মানে মার্কেট থেকে হয়তো সে বেরিয়ে যাবে বা মার্কেট কন্ডিশন থাকবে না বলে সে মার্কেটের প্রোডাকশনটা বন্ধ করে দেবে। ওকে, আমরা আসছি এবার লসের ক্ষেত্রে। নেক্সট আমরা দেখবো লসে। লস 3 নম্বর কন্ডিশন হচ্ছে কি ছিল লসে। তাহলে লসের জন্য একটা গ্রাফ আবার সেম, কস্ট অ্যান্ড রেভিনিউ, কস্ট অ্যান্ড রেভিনিউ, আউটপুট। এই ছবিটা একটুখানি ভালোভাবে দেখতে হবে। এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, দ্যাটস মিন ডিমান্ড কার্ভ। ওকে, আর এটা কি মার্জিনাল রেভিনিউ কার্ভ। এবং আমাদের যে এমসি কার্ভ সেটা কি করছে, তার এইভাবে যাচ্ছে এস এমসি। এবং টোটাল কস্ট কার্ভটা সেটা আমাদের কি পরিস্থিতি আসছে, সেটা অনেকটা আপওয়ার্ড রাইজিং, দ্যাটস মিন এইখানে আমার প্রাইস ডিটারমিনেশন হচ্ছে না, এখানে আমার কস্ট। এবং আমরা এটাকে কি বলবো, শর্ট রান টোটাল কস্ট। এবং এটাকে আমরা বলবো অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, বা এখানে এস এ ভিসি লিখতে পারি, এস এ টিসি। যে শর্ট রান অ্যাভারেজ যে টোটাল কস্টটা আছে সেটা আমরা ডিটারমিন করি কিসের জন্য, প্রাইস এন্ড আউটপুটের ক্ষেত্রে। কিন্তু লসে থাকলেও যে কন্টিনিউ প্রোডাকশন করবে তার জন্য আমরা একটা কার্ভ নিলাম, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। সে অ্যাভারেজ ফিক্সড কস্টকে সে সবসময়ের জন্য, অ্যাভারেজ ফিক্সড কত বলে দেবো বলবো না আমরা, ফিক্সড কস্ট, সে ফিক্সড কস্ট যতই সে বিয়ার করতে হোক, তাকে বহন করতে হোক না কেন, সে কন্টিনিউ কিন্তু প্রোডাকশন চালাতে থাকবে। কন্টিনিউ প্রোডাকশন চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত দেখবে যে ওর যেন এই পরিস্থিতিটা, এই যে হ্যান্ডিংটা পজিশন, এই পজিশনটা যেন সবসময় সঠিক হয়, মানে সবসময় যেন প্রাইস এর থেকে বেশি হয় অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট থেকে, ততক্ষণ পর্যন্ত সে চালাবে। যখনই দেখবে প্রাইস লাইনটা তো ওর এখানে এই পজিশনে হয়ে গেছে, তখনই ও ফার্ম প্রোডাকশন তো বন্ধ করবে, নিজে শাটডাউন করে দেবে পয়েন্ট, মানে শাটডাউন পয়েন্ট বলছি, শাটার ডাউন করে দেবে তার মার্কেটে, তার ফার্মে। তাহলে আমরা এক্ষেত্রে দেখি যে এই যে প্রাইস ও কিউ, এটা কস্ট, এটা পি, এটাকে টি ধরলাম, এটা আর বা এস, এটা ই পয়েন্ট, এবং এই লাইনটাও আমি একটা টেনে নিই যেটা সি স্টার বলি বা সি ড্যাশ। এখানে আমরা কি দেখছি যে ন্যাচারালি টোটাল কস্টের উপরে তো আমরা প্রাইস এন্ড আউটপুট ডিটারমিনেশন করি। তাহলে এখানে কস্টটা কি হচ্ছে, কস্ট হচ্ছে ইকুয়াল টু ওসি, দ্যাটস মিন টি কিউ, এন্ড প্রাইস হচ্ছে ওপি ইকুয়াল টু এস কিউ। এখানে কস্ট কিন্তু প্রাইসের থেকে কি, প্রাইসের থেকে বেশি, যেহেতু কস্ট বেশি হচ্ছে তবুও কিন্তু সে কন্টিনিউ প্রোডাকশন চালাতে থাকবে। তার কারণ এই ক্ষেত্রে তার যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা সেটা প্রাইসের থেকে কম, তার কারণ প্রাইস লেভেল কোথায় আছে, ও কিউ, অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের লাইন কোথায় আছে, সি কিউ, দ্যাটস মিন ওপি সি কিউ ড্যাশ লাইন। এবং যতক্ষণ পর্যন্ত সে দেখবে যে এই পরিস্থিতি থেকে চালাবে, সে কন্টিনিউ চালাতে থাকবে। তার কারণ সে এইটুকু চিন্তা করবে যে আমার যদি মার্কেটটাকে ক্লিয়ার করি, আমার মার্কেট ক্লিয়ার করলে সে অ্যাভারেজ কস্ট, যে ভেরিয়েবল কস্ট মার্কেট প্রোডাকশন করার সঙ্গে সঙ্গে সে কি করবে, বাড়াতে পারবে। ফলে কি অ্যাভারেজ কস্ট কি করবে, অ্যাভারেজ কস্ট কমতে পারে, এই টেন্ডেন্সি নিয়ে সে করবে। কিন্তু যদি ইন কেস হয়ে যায় যে মার্জিনাল কস্টটা সেটা বেশি হয়ে যাচ্ছে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বেশি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সে প্রোডাকশন কিন্তু বন্ধ করে দেবে সেই পরিস্থিতিতে। প্রাইস লাইন ও যেটুকু আমরা জানি যে মার্জিনাল কস্টের কার্ভের সঙ্গেই প্রাইস লাইনটাকে এমআর কার্ভের সঙ্গে ডিটারমিন করেই করা হয়, বাট এই লসের ক্ষেত্রে সে সবসময় কিন্তু মার্জিনাল কস্টের থেকে সে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের দিকে বেশি দাঁড়াবে।
সে দেখবে যে টোটাল কভার হচ্ছে কিনা আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা প্রাইস দ্বারা। প্রাইস ইকুয়াল যদি এভিসিও হয়, দ্যাটস মিন ওকে, সে তবু ততক্ষণ পর্যন্ত সে চালাবে, সে মার্কেটটা ক্লিয়ার করার চেষ্টা করবে, যে আউটপুট প্রডিউস করে সে মার্কেটটা বেশি করে ক্লিয়ার করার চেষ্টা করবে, এই আশায় যে তার ফিউচারে যে লসের পজিশনটা সেটা কিন্তু নর্মাল প্রফিটও রান করতে পারে। দ্যাটস মিন যত আমার আউটপুট বাড়াবো তত আমার কি হবে, যে কস্টের পরিমাণটা সেটা আস্তে আস্তে মার্জিনটা কমতে থাকবে, দ্যাটস মিন নর্মাল প্রফিটে রান হবে। দেন যদি আরো প্রোডাকশন গড ফরবিড যদি এরকম হয় যে আরো একটু কস্ট কমে যাচ্ছে, সেক্ষেত্রে আরো কস্ট কার্ভ যদি নিচে নামে, দ্যাট সুপার নর্মাল প্রফিট ক্রিয়েট হবে এবং সে এনজয়িং দ্য সুপার নর্মাল প্রফিট দ্য মনোপলি ফার্ম। বোঝাচ্ছে কেসটা? আমি বারবার করে কিন্তু এই এই জিনিসটা কিন্তু মাথায় আমাদের রাখতে হবে, হ্যাঁ, যে আমাদের যে কস্ট কার্ভটা, কস্ট ভেরিয়েবল কস্ট, সেটা কিন্তু লসের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সে ততক্ষণ পর্যন্ত চালাবে যতক্ষণ পি গ্রেটার দেন ইকুয়াল এভিসি হয়, পি গ্রেটার দেন ইকুয়াল এভিসি হয়, বাট নট দ্য পি লেস দেন এভিসি। অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা কোনোদিন কিন্তু দামের থেকে, কোনো ক্ষেত্রে দামের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু লসে রান করবে। এটা শর্ট রানের একটা আলোচনা ছিল, আমি মনে করি যে এটা সাফিসিয়েন্ট, এর উপরে আর আলোচনা করার খুব একটা প্রয়োজন নেই। আমরা যদি রেভিনিউ কস্টটা যদি এখানে বলি, এখানে কিন্তু টোটাল কস্টের পরিমাণ হচ্ছে সি ও সি টি কিউ এবং টোটাল যে প্রফিট রেভিনিউ সেটা হচ্ছে ও পি এস কিউ। দ্যাটস মিন এইটুকু পজিশন কি হচ্ছে, সে লসে রান করছে, বাট তবুও সে চালাবে, তার কারণ তার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা কি হচ্ছে, তার প্রাইস লাইনে থেকে কমেছে। সে ফিক্সড কস্টের দিকে তাকাবে না, তার কারণ লং রানে ফিক্সড কস্ট থাকে না, এটা ওরা ভেবে নেয়। আমরা জানি লং রানে ফিক্সড কস্ট হয় না, দ্যাটস মিন টোটাল কস্ট ইজ ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট, অল দ্য টোটাল কস্ট ইজ ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট। লং রানের ক্ষেত্রে ফিক্সড কস্ট সেখানে নেই, সেজন্য সে লং রানে কনসেপ্টে চালানোর চেষ্টা করবে। এবং ফিক্সড কস্ট যেমন যে গার্ড রেখেছে যে ফার্মের জন্য, তাকে ফিক্সড বেতন দিতে হচ্ছে, যে মেটেরিয়ালস গুলো কিনেছে, ওকে র মেটেরিয়ালস বলেনি, যে মেশিন গুলো কিনেছে তার খারাপ হওয়ার, যেহেতু মেশিন চালাচ্ছেন তার একটা যে অপরচুনিটি কস্ট সেটা বাড়ছে। এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কোনগুলো, যেগুলোতে ফার্মকে ওয়েজ দিতে হচ্ছে, বিভিন্ন র মেটেরিয়াল গুলো পড়ে আছে তাকে সেল করার জন্য যে খরচ, সবগুলোই এবং সেটাকে চালানোর চেষ্টা করে যখন যতক্ষণ প্রাইসটা তার সাথে বেশি বা সমান আছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের সাথে। যদি ইনকেস যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট থেকে কমে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, লস তো কন্ডিশন এখানে হচ্ছে, তার থেকে শাটডাউন করে দেবে মার্কেট, সেই মার্কেটটি শাটার ডাউন করে দেবে এবং প্রোডাকশন বন্ধ করে দেবে এক্ষেত্রে। আমরা যদি এইভাবে যদি কার্ডটা আনতে চাই, এখান থেকে আমরা আরো দেখতে পারবো যে যদি এইদিকে চাই তো দেখবো যে প্রাইস লাইনটা একটু আপওয়ার্ড রাইজিং এ যাবে, দেন যে নর্মাল প্রফিটটা সেটা আর একটু বাড়বে, মানে নর্মাল প্রফিট আসার চান্স থাকবে। যদি এইদিকে যাই যে একটা আমার যে প্রাইস লাইনটা ডিটারমিন, সেখানে প্রাইসটা আরো কমে যাবে, তো সেক্ষেত্রে আরো প্রবলেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। বোঝাচ্ছে কথাটা? এই হচ্ছে কন্ডিশন শর্ট রান প্রাইস এন্ড আউটপুট ডিটারমিনেশন মনোপলির ক্ষেত্রে। আমরা পরের ভিডিওতে লং রান প্রাইস এন্ড আউটপুট ডিটারমিনেশন আন্ডার মনোপলি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।